দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভ্যালিবিদ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে এবং তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবার জন্য আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হন। তারা কথা বলেন, আমরা তার অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে জানবার চেষ্টা করি। আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি সাম্প্রতিক পুঁজিবাজার। আমরা জানি যে পুঁজিবাজারে এক ধরনের গতিশীলতা চলছে। পুঁজিবাজার নিয়ে সাম্প্রতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনও আমাদের চোখে পড়ার মতো। সেখানে আমরা দেখতে পাই যখন একদিকে 6,500 ছাড়িয়েছে ডিএসসি সূচক, আবার এগিয়ে চলছে শেয়ার বাজার, এরকম বিবিধ সংবাদ আসলে এখন প্রচার হচ্ছে। এবং আমরা দেখলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে বিনিয়োগ নিয়ে রোড শো হলো, সেই রোড শোর মধ্য দিয়েও কিন্তু আসলে পুঁজিবাজারে গতিশীলতা ফিরবার কথা বলা হচ্ছে। আমরা সাম্প্রতিক পুঁজিবাজারের হালচাল নিয়ে আসলে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সঙ্গে ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি রয়েছেন আহমেদ রশিদ লালী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে একই সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আলামিন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনায় যেতে চাই, সরাসরি প্রশ্নে যাব। ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা সাম্প্রতিক পুঁজিবাজারে আমরা যেটি বলছিলাম যে একদিকে সূচকের উত্থান লক্ষ্য করেছি, কোনো দিন লক্ষ্য করেছি যে রেকর্ড গড়ছে, একদিনে একাধিক রেকর্ড হচ্ছে, বাজার মূলধনের পরিমাণ বেড়েছে। সার্বিকভাবে আসলে পুঁজিবাজার এক ধরনের আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের মধ্যে বা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা ফিরতে শুরু করেছে, এটি বলাই যায়। সেক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাইবো যে এটি আসলে পুঁজিবাজারে কী ধরনের বার্তা দিচ্ছে, এবং বিনিয়োগ রোড শোর আলোচনায় আমরা আসলে পরে যেতে চাই। সাম্প্রতিক পুঁজিবাজারের যে সূচক এবং সেখানে বিনিয়োগকারীদের আস্থা, তা নিয়ে আপনার পর্যবেক্ষণ এবং মূল্যায়ন জানতে চাইবো। আহমেদ রশিদ লালী। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে বাজারের এই মুহূর্তের অবস্থা আপনি যেমনটা বললেন যে কনফিডেন্স লেভেলটা খুব ভালো আছে। কনফিডেন্স লেভেলটা কিন্তু আমাদের শিবলি ভাই চেয়ারম্যান হিসাবে জয়েন করার পরে উনি যে সকল কার্যক্রম করেছেন, একটা সমন্বয়হীনতা ছিল, সেই সমন্বয়হীনতাটা শেষ হয়েছে। বিভিন্ন লাইক বাংলাদেশ ব্যাংকের সাথে একটা সম্পর্ক হয়েছে, এনবিআর এর সাথে সম্পর্ক হয়েছে, তাতে করে বিনিয়োগকারীদের একটা আস্থা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হলো যে ডিপোজিটের যে রেট গুলো আছে 2.5 থেকে 4%, সেইটাও একটা ইম্প্যাক্ট বাজারে পড়েছে। তৃতীয়ত হলো 2 লক্ষ কোটি টাকা যে লিকুইডিটি, এক্সেস লিকুইডিটি আছে ব্যাংকগুলোর কাছে, সেখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট পুঁজিবাজারে পড়েছে। সো অল ইন অল আমি বলবো পুঁজিবাজার এই মুহূর্তে কিন্তু একটা ভালো সিচুয়েশনে আছে। এখন শুধু একটা জিনিস যে আমরা যে বিহেভিয়ারটা যদি ভালো করি, আমরা যারা ইনভেস্টররা আছি, তাহলে পরে পুঁজিবাজার ভালো থাকবে। আর দ্বিতীয়ত বলতে চাই যে বাজারে কোন রকমের ইন্টারফারেন্স কিংবা এই যে ইন্ডেক্স কন্ট্রোল করার যে একটা চিন্তা ভাবনা অনেক সময় অনেক ইনস্টিটিউশনের থাকে, সেগুলো যাতে না হয়। আমার ইন্ডেক্স যেখানেই যাবে, যা ভলিউম যা হবার হোক, শুধু আমাকে একটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেটা বিএসসি এবং বিএসইসি উভয়কে রাখতে হবে। সেটা হলো বাজারকে নিয়ে কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে, বাজারটা শৃঙ্খলা যাতে ভালো থাকে, বাজারটাকে ইনসাইডার ট্রেডিং, সার্কুলার ট্রেড, এই জিনিসগুলো যাতে না হয়, এই জিনিসগুলোর দিকে ওনাদের খেয়াল রাখতে হবে সার্ভেলেন্সকে। এই জিনিসগুলো যদি খেয়াল রাখা যায়, তাহলে আমি আশা করব যে বাজার যে গতিটা পেয়েছে সেটা কন্টিনিউ করবে। জি নিশ্চয়ই। আহমেদ রশিদ লালী, আরেকটু জানতে চাইবো যে এই যে আমরা একটি করোনাকালীন একটা দুর্যোগকালীন সময় পার করছি, এর মধ্যেও যে পুঁজিবাজারে এই ধরনের একটু চাঙ্গা ভাব, এর পেছনে কি উদ্যোগগুলো আসলে কাজ করছে বলে মনে করছেন, বা কি ফ্যাক্টরগুলো কাজ করছে? দেখেন, যেহেতু অন্যান্য ব্যবসা কিন্তু এখন অনেক মিল কারখানাও কিন্তু বন্ধ কিংবা প্রোডাকশন সে অর্থে নাই, তো কর্পোরেট ইনভেস্টমেন্টও বেশ কিন্তু বাজারে এসছে। তো কাজেই আমি মনে করি যে সেই কর্পোরেট ইনভেস্টমেন্ট আসাতে বাজারের এই গতির সঞ্চার হয়েছে, এবং যে কনফিডেন্সটা পেয়েছে বিনিয়োগকারীরা, সেটা একটা কিন্তু এই গতির পিছনে কিন্তু কাজ করেছে। নিশ্চয়ই। আমরা আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন জনাব আলামিন, আপনার কাছ থেকেও একই বিষয়ে আসলে জানতে চাইবো। আপনার পুঁজিবাজার ভাবনা বা পুঁজিবাজার পর্যবেক্ষণ, এই সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইবো। যে এই যে আমরা বলছিলাম ডিএসসি সূচকের রেকর্ড, অন্যদিকে বাজার মূলধন বাড়ছে, সব কিছু মিলে আসলে আপনার পর্যবেক্ষণ যদি বলেন।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। লালি ভাই অত্যন্ত সুন্দরভাবে ইন্ট্রোডাকশনটা দিয়েছেন, বলেছেন তার নতুন কমিশনের যিনি চেয়ারম্যান উনি কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং কাজ ইনিশিয়ালি এসে নিয়েছিলেন। তার মধ্যে ছিল যে গুড গভর্নেন্স মেক শিওর করার জন্য স্পন্সরদের হোল্ডিং শেয়ারটা 30% করতে হবে। তার মানে কি স্পন্সররা কিন্তু অটোমেটিক্যালি তখন মার্কেটে অ্যাক্টিভেটেড হতে হয়েছে, যেহেতু যারা অনেকেই না মানে ঘোষণা ছাড়াই অনেকে সেল করে চলে গিয়েছিল। আবার বেশ কিছু কোম্পানির বোর্ড রিস্ট্রাকচারিং করা হয়েছে এবং ওখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়া হয়েছে। তারা কোম্পানিগুলোকে মানে অনেক দুর্বল কোম্পানি ছিল যেগুলো দেখা গেছে দিনের পর দিন ঋণের বোঝায় ছিল, সেসব কোম্পানির কোনো হিসাব ছিল না, এমনকি মালিক দেশ থেকে পালিয়ে গেছে, এরকম হয়েছে। তো ওনারা যেটা করেছে এখানে একটা স্ট্রং কমিটি করে দিয়েছে, মানে একটা নতুন বোর্ড করে দিয়েছে। সেই বোর্ডের ওনারা বসে সার্বিক পরিস্থিতি দেখে অডিটর অ্যাপয়েন্ট করে মানে একটা সুশাসনের দিকে আসার সাথে সাথে ওই যে যারা দীর্ঘদিন বাজার থেকে পুঁজি হারিয়েছিল বা বাজারের প্রতি একটা অনীহা চলে এসেছিল, সেই জায়গাগুলোতে তাদের সে সাপোর্টটা দেখে তারা কিন্তু আলটিমেটলি আবার ইন্টারেস্টেড হয়েছে। অন্যদিকে আবার আপনারা দেখবেন যে ব্যাংকের ডিপোজিটের রেটটা অনেক কম, মানে ব্যাংকে টাকা জমা রাখলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি যে রিটার্নটা পাচ্ছেন অনেক ক্ষেত্রে আসলটাও কমে যায়, সেরকম একটা পরিস্থিতি হয়। তাছাড়াও অন্যান্য সঞ্চয়পত্রের একটা লিমিট ফিক্স করে দিয়েছে। তাহলে বিভিন্ন ধরনের ফান্ডগুলো কিন্তু মার্কেটে ইনজেক্টেড হচ্ছে, তার সাথে সাথে যেহেতু একটা সুস্থ ধারার পরিবেশ পাচ্ছে, সব মিলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা এখন অনেক যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। সেই কারণে কিন্তু আমরা দেখছি যে মানে নিয়ন্ত্রক সংস্থার যে নজরদারি, তার পাশাপাশি যে মানুষের আস্থা, দুইটার একটা মানে কোঅর্ডিনেশন হচ্ছে। এবং লালি ভাই যথার্থই বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের সাথে আগে একটা কোঅর্ডিনেশন ঝামেলা ছিল, এখন আমরা দেখছি দুজনে কিন্তু একই সাথে সবকিছু মানুষকে ইনফর্ম করছে, মানে ট্রেডিং টাইমটা কখন হচ্ছে বা বাজার কতক্ষণ মানে খোলা থাকবে বা কি হবে, মানে সবকিছু মিলে একটা কোঅর্ডিনেশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেই জন্য বলতে পারি যে, এবং যেহেতু আপনারা জানেন যে আমরা দেশে বিদেশে মানুষকে জানান দেওয়ার জন্য, আমাদের বাজার সম্পর্কে বলার জন্য আপনার দুবাইতে একটা রোড শো হয়েছে, এখন ইউএসএতে শেষ হলো প্রায়, তাহলে সবকিছু মিলিয়ে আমরা কিন্তু দেখছি যে নট অনলি ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের একটা ব্র্যান্ডিং এর প্রতি আমরা যাচ্ছি। এবং সেটার থেকে বেশ কিছু আশ্বাস আসছে যেগুলো হয়তো আমরা পরবর্তী আলোচনাগুলোতে আমরা হয়তো বলবো। কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি বাজার যে গতিতে আগাচ্ছে, এদিকে আমরা ইন্ডেক্সের দিকে যেন না তাকাই, যেটা লালি ভাই বললেন যে আসলে ইন্ডেক্সটার দিকে দেখতে হয়তো একটা ইন্টারফারেন্সের ব্যাপার চলে আসবে। ইন্ডেক্স এখানে ম্যাটার করছে না, যেহেতু মানি ফ্লো হচ্ছে, গত 2 দিনের কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভলিউম ক্রিয়েট হয়েছে। তো একদিকে ভলিউম হচ্ছে, অন্যদিকে মানুষের আস্থা বাড়ছে এবং বিনিয়োগ পরিবেশ ভালো, সবকিছু মিলে আমরা মনে করতে পারি বাজার নিয়ে অযথা কোনোভাবে যে কোনো পত্রিকা নেতিবাচক কিছু না লিখে। অনেক পত্রিকা দেখা যায় যে রেকর্ড করলো, আবার রেকর্ড করলো, নট অনলি ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্যান্ডেমিকে যেহেতু অন্যান্য কাজ নেই, পুঁজিবাজার সারা পৃথিবীতেই কিন্তু এখন চাঙ্গা ভাব বিরাজ করছে, যদিও এশিয়ার মধ্যে বাংলাদেশ খুব ভালো পারফর্ম করছে এবং এটাই কিন্তু আমরা ব্র্যান্ডিং করতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে খুবই ইনফ্লুয়েন্সিয়াল যেসব বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব আছেন, ব্যবসায়িক, তারা কিন্তু ওখানে যে ওই ব্যবসায়ীদেরকে 4টা সিটিতে, বিগ সিটিতে তারা রোড শো করেছে, 26, 28, 30, 2 আগস্ট বিভিন্ন টাইমে তারা করছে। তার মানে আমরা একদিকে কিন্তু দেশের বাজারটা ঠিক রাখছি, অন্যদিকে বাইরে আমাদের অবস্থাটা মানুষকে জানাচ্ছি। তো সেই কোঅর্ডিনেশন থাকলে আমরা মনে করি আর যদি কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ না হয়, বাজার অত্যন্ত ভালো থাকবে এবং বিনিয়োগকারীরা এখানে আস্থার সাথে বিনিয়োগ করতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। জি নিশ্চয়ই। আমি একটু আপনার সাথে এই বিষয়ের সাথে একটু যোগ করতে চাই যে প্রণোদনার যে সরকার যে এই দুর্যোগকালীন সময়ে প্রণোদনা ঋণ দিয়েছেন, সেই প্রণোদনা ঋণের অর্থেরও একটি অংশ আসলে পুঁজিবাজারে কেউ কেউ মনে করছেন যে বিনিয়োগ হয়েছে, সেটিও একটি কারণ হিসেবে কাজ করেছে চাঙ্গা হওয়ার পেছনে। আপনি কি মনে করেন যে আসলে সেটিও একটি সুফল বয়ে এনেছে কিনা? আসলে ধরেন মানে এরকম একটা নিউজ আমরা দেখেছি, বাট প্রণোদনার অর্থ কতটুকু আসছে সেভাবে স্পেসিফিক কিন্তু স্ট্যাটিস্টিক্স কোনো কিছু নাই। তার পাশাপাশি আরো কিছু পজিটিভ দিক আছে। আপনারা হয়তো জানেন যে 20,000 কোটি টাকার একটা ফান্ড আনডিস্ট্রিবিউটেড, যেই মানে ডিভিডেন্ডটা ক্যাশ এন্ড বোনাস মিলিয়ে 17,000 কোটি টাকার হচ্ছে বোনাস ডিভিডেন্ড, প্রায় 4,000 কোটি টাকার হচ্ছে আপনার ক্যাশ ডিভিডেন্ড। এই পরিমাণ টাকা কিন্তু আনডিস্ট্রিবিউটেড বা আনক্লেম যেটা ছিল, এটাকে কিন্তু একটা নতুন প্রজ্ঞাপন করে এই ফান্ডটাকে আইসিবি কে ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, যে তারা যারা ডিভিডেন্ডটা ক্লেম করবে তাদেরকে ওখান থেকে দেওয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে তারা মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড হিসেবে এটাকে তারা নিয়ে আসবে। মানে যে একটা পজিটিভ ইনিশিয়েটিভ, যে বাজার যদি খুব বেশি পরিমাণে হয়তো কারেকশনের দিকে যায় তখন তো ওখান থেকে একটা সাপোর্ট হবে, আর যদি ওভার রিটেট হয়ে যায় ওখান থেকে একটা সাপ্লাই দিয়ে বাজারটাকে স্টেবল করবে, যেটা হয়তো এই জিনিসটা কিন্তু মিউচুয়াল ফান্ড বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলোর কথা মানে করার কথা ছিল। তার মানে বেশ কিছু গুড ইনিশিয়েটিভ কিন্তু বাজার আস্থার মাত্রাটাকে আমাদের অনেক বাড়িয়েছে। তো এর মধ্যে প্রণোদনা ব্যাপারটা হয়তো সার্টেনলি ভাবে ঢুকেনি, বা ব্ল্যাক মানিকে ঢোকার ক্ষেত্রে কিছু মানে কন্ডিশন রিল্যাক্সেশন করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি মানি ফ্লো বিভিন্ন ফর্মে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে এগুলো বিভিন্ন ফ্যাক্টর হিসেবে, পজিটিভ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয় বলে আমি মনে করছি। জি, জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে যুক্তরাষ্ট্রের বিএসইসির যে রোড শো আসলে অনুষ্ঠিত হচ্ছে, এখনও তারা রয়েছেন, অবস্থান করছেন, দুবাইতেও রোড শো হয়েছে বলছিলেন, এই যে বিনিয়োগের একটি রোড শো, এটি আসলে আমাদের পুঁজিবাজারের জন্য কি ধরনের বার্তা বয়ে আনবে বা কি ধরনের
প্রভাব বা সুফল বয়ে আনবে বলে মনে করেন, সেটি যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কারণ আমরা সেখানে জানতে পেরেছি যে নগদে 255 কোটি টাকা বিনিয়োগের ঘোষণাও এসছে। তো এরকম বার্তা আসলে রয়েছে কিনা বিনিয়োগকারীদের জন্য? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমিন সাহেব যে কথাটা বললেন, তার কাছে যে প্রশ্নটা রেখেছিলেন সেখান থেকে একটু শুরু করতে চাই। সেটা হলো জি যে প্রণোদনার টাকাটা বাজারে আসছে কিনা। জি আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রণোদনার টাকা বাজারে কিন্তু আসে নাই। দ্বিতীয়টা, এইটা কিন্তু বিভিন্ন দুই একজন ইকোনমিস্ট ওনারা বলতে চাচ্ছেন যে বাজারের মধ্যে এই প্রণোদনার টাকা এসছে। বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কথাটা বলে নাই, এক নম্বর। এই প্রসঙ্গে যে সার্কুলারটা দেওয়া হয়েছে, পুঁজিবাজারের কথা কিন্তু সেখানে নাই। 2 নম্বর যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন আমাদের আজকে পি রেশিওটা 90+। ডেভেলপ মার্কেট যেটা আমরা ইন্ডিয়াতে বলি, সেইটা হলো আপনার 30+। আচ্ছা, আমাদের এখানে ডিভিডেন্ড ইল্ড ইজ 4+, 4 টাকা প্লাস। ইন্ডিয়াতে সেটা 2 টাকা প্লাস। তো কাজেই আমরা এখন অনেক দূর যেতে পারি, এগোতে পারি, আমাদের কোনো রকমের কোনো সমস্যা নাই। আর যারা এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে আমাদের অনেক প্রাইস হাই হয়ে গেছে কিংবা সব টাকা, প্রণোদনার টাকা পুঁজিবাজারে চলে আসতেছে, আমি একটা কথা শুধু বলবো, যারা এই প্রণোদনার টাকা নিয়েছেন এবং যে সকল ব্যাংক এই প্রণোদনার টাকা দিয়েছেন, উনারা কেন চেক করছেন না উনাদের এন্ডে যে ভাই এই টাকাটা সঠিক জায়গায় আপনারা লাগিয়েছেন কিনা? আপনারা সেই কথা না বলে পুঁজিবাজারের উপরে আপনারা অযাচিত ভাবে কথা বলছেন, সেটা তো এটা মানা যায় না। এটা জিনিসটা আপনি দেখেন আজকে বাংলাদেশ ব্যাংক কি মনিটর করতে পারে না যে পুঁজিবাজারে যে সকল কমার্শিয়াল ব্যাংকরা ইনভেস্টেবল যে 25% যে লিমিট আছে, সেই লিমিটের ভিতরে আছে কিনা? পুঁজিবাজারের আপনারা কিছু হলে পুঁজিবাজার, কিছু হলে পুঁজিবাজার, কেন কেন? এটা তো আপনার প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক সেগুলো চেক করতে পারে যে প্রণোদনার টাকা সঠিক জায়গায় যাচ্ছে কিনা। এটা তো প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে মনিটর করতে পারে যে 25% যে লিমিট আছে সেটার উপরে কেউ ইনভেস্ট করছে কিনা। তো ওই জায়গায় না করে আপনারা পুঁজিবাজারের দিকে যাচ্ছেন, সেটা ঠিক না, 1 নম্বর। 2 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা জনাব আহমেদ রশিদ লালী, জি, আমার মনে হয় আমরা আপনার এই প্রণোদনার বিষয়টি আমরা পরিষ্কার, আপনার যে বক্তব্যটি আমরা আপনার কাছ থেকে যে বিনিয়োগের রোড শো নিয়ে আমরা একটু বিশদ আকারে শুনতে চাই, আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো। যুক্তরাষ্ট্রের যে 4টি শহরে রোড শো হচ্ছে, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতি থেকে ফিরে এসে কথা বলি। আমাদের আসলে একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, এই ভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বীজ সংলাপে। আমরা আজকে কথা বলছি সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী রয়েছেন আমাদের সঙ্গে, এবং একই সঙ্গে রয়েছেন জনাব আলামিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা পুঁজিবাজারের অনেকগুলো বিষয় নিয়ে আসলে সূচকের যে ইতিবাচক ধারা তা নিয়ে আপনারা কথা বলছিলেন। এরপর যে আসলে বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করতে যে আমরা পুঁজিবাজার নিয়ে যে রোড শো, বিনিয়োগ রোড শো হচ্ছে, সেটি নিয়ে আসলে জানতে চেয়েছিলাম জনাব আহমেদ রশিদ লালী আপনার কাছ থেকে একটু এই বিষয়টি নিয়ে আর একটু বিশদ আকারে জানতে চাইবো। যে আমরা দেখেছি যে এমএফএস কোম্পানি হিসেবে নগদ সেখানে 500 কোটি টাকার বন্ড ইস্যু করতে যাচ্ছে, এরকম বিএসইসি এর মধ্যে সেটির প্রাথমিক অনুমোদনও দিয়েছে। তো সার্বিকভাবে আসলে এই রোড শোর মধ্য দিয়ে কি বার্তা আসলে পৌঁছাবে বিনিয়োগকারীদের মধ্যে, সেটি নিয়ে যদি বলেন। জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমি 2 পার্টে জিনিসটা দেখছি। 1 নম্বর পার্ট হলো যে আমাদের বাংলাদেশকে শোকেস করা, নাম্বার 1, বাংলাদেশের অর্থনীতিকে শোকেস করা, নাম্বার 1। নাম্বার 2 হলো পুঁজিবাজারে বিনিয়োগটাকে আনা। তো আমি যদি বলি যে বাংলাদেশের কিন্তু বিদেশে কিন্তু সেরকম প্রচারণা একেবারেই নাই। অন্যান্য দেশে যেভাবে প্রচারণা করে ওনাদের অ্যাম্বাসেডারের লেভেলে, সেই লেভেলটাতে কিন্তু আমরা একটু উইক। তো এই যে 2টা রোড শো হলো, ফাইনালি এখন যেটা ইউনাইটেড স্টেট, ইউএসএ চলছে, আমেরিকাতে, তাতে করে আমরা খুব সফলভাবে কিন্তু
আমরা বাংলাদেশের অর্থনীতিকে শোকেস করতে পেরেছি এবং এইটার নতুন মাত্রা যোগ হয়েছে যেটা আমেরিকাতে, সেখানে আমাদের প্রাইম মিনিস্টারের বিজনেস রিলেটেড অ্যাডভাইজার সালমান রহমান সাহেব গেছেন এবং সেখানে বিজার চেয়ারম্যান গেছেন এবং এটা খুব হাই প্রোফাইল একটা টিম কিন্তু বাংলাদেশ থেকে গেছে এবং তারা ইকোনমির বিভিন্ন পাওয়ার সেক্টর বলেন, এনার্জি সেক্টর বলেন, বিভিন্ন সেক্টর নিয়ে কিন্তু ওনারা আলোচনা করেছেন এবং বাংলাদেশের একটা অর্থনীতির উপরে মোটামুটি বলতে পারেন যে একেবারে খুব নিবিড় ভাবে সেটা তারা তুলে ধরেছেন। তো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা ক্যাপিটাল মার্কেট, পুঁজি বাজারে বিনিয়োগকারী, এখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ওনারা আসলে হয়তো আরো আমরা খবর পাবো। সেটা হলো যে আমরা কতগুলো ইনভেস্টমেন্ট ব্যাংকার কিংবা আমরা কতখানি ফরেন ফান্ডস কে ওখানে আনতে পেরেছি এবং ওদেরকে বুঝাতে পেরেছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ওনারা আসলে পরে হয়তো ভিজ করবেন, করলে পরে আমরা বুঝবো। তবে আমার ইনফরমেশন যতটুকু, ওখানে কিন্তু অনেক এনআরবি যারা আছেন বাংলাদেশে, এনআরবিরা কিন্তু ওনারা ওখানে উপস্থিত হয়েছিলেন এবং কয়েকটা ফরেন ফান্ডও কিন্তু ওখানে যোগ দিয়েছেন, আইটি সেক্টরে বলেন আর অন্যান্য সেক্টরে বলেন। সো এইটা একটা ভালো দিক। আমি আশা মনে করছি যে এতে করে বাংলাদেশের একটা সার্বিক চিত্র, পুঁজি বাজারের একটা চিত্র তাদের কাছে পৌঁছেছে। সো কাজেই আমি আশাবাদী যে এইটার ফলাফল, এই রোড শোর ফলাফল খুব ভালো হবে। নিশ্চয়ই জনাব আহমেদ রশিদ লালী, অনেক ধন্যবাদ, আপনি সুনির্দিষ্ট করে বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা সহযোগী অধ্যাপক হিসেব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব আলামিনের কাছ থেকেও এই একই বিষয়ে জানতে চাইব। স্যার, আপনি যদি একটু বলেন যে আসলে আমরা বাংলাদেশকে যে ব্র্যান্ডিং করার বিষয়টি জনাব আহমেদ রশিদ লালী বলছিলেন, বিভিন্ন ক্ষেত্রে আসলে ব্র্যান্ডিং করা, আমরা যেমন আমাদের তৈরি পোশাক নিয়ে ব্র্যান্ডিংয়ের কথা বলি, ভাবমূর্তির কথা নিয়ে বলি, পুঁজিবাজার নিয়েও আসলে আমাদের সময় এসেছে যে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে তুলে ধরবার। তারই বহিঃপ্রকাশ হয়তো এই ধরনের বিনিয়োগ রোড শো বার্তা বয়ে আনবে, সুফল বয়ে আনবে। সেই জায়গাটি এখন আসলে আমাদের ব্র্যান্ডিং করবার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কতখানি, সেটি নিয়ে যদি আপনি একটু বলেন জনাব আলামিন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি বলি যে মানে 26 তারিখে নিউ ইয়র্কে শুরু হয়েছিল, তারপর 28 তারিখে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, 30 তারিখ হচ্ছে লস অ্যাঞ্জেলস হয়েছে এবং লাস্ট অগাস্টের 2 তারিখ ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে হয়েছে। তো এই প্রতিটা জায়গাতেই কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে ওখানকার মানে বিজনেসম্যান এবং বাংলাদেশের যে একটা কোঅর্ডিনেশন হয়েছে তাতে বেশ কিছু সাড়া এসছে। যদিও তারা বলেছে যে আমাদের যদি সুশাসনের প্রতি একটু নজরদারি বাড়ানো যায় এবং এই দিকে যদি গভর্নমেন্ট ট্রাই করে, এবং তারা অ্যাসিওর করেছে যারা যে টিম গিয়েছে যে হ্যাঁ, আমরা মোটামুটি এখন অন্য যে কোনো অবস্থার চেয়ে, যে কোনো সময়ের চেয়ে আমরা গুড গভর্নেন্স পুঁজিবাজারে অনেক বেশি, এই জিনিসটা তারা কনভে করার চেষ্টা করেছে। এবং স্পেশালি আপনার লাস্ট যেটা সিলিকন ভ্যালিতে হয়েছে অগাস্টের 2 তারিখ, তারা আইটি সেক্টরের উপর অনেক বেশি জোর দিয়েছে। এই জন্য দিয়েছে কারণ যে বাংলাদেশে একটা বড় গ্রুপ হচ্ছে তরুণ বয়সের এবং তারা কিন্তু এখন আইটিতে অনেক বেশি এক্সপার্ট এবং আইটি দিয়ে অনেক বেশি ইনভলভ হচ্ছে। সেই ক্ষেত্রে মানে বিদেশিরা বিনিয়োগ করার অনেক আশ্বাস দিয়েছে। এবং তার পাশাপাশি নট অনলি দ্যাট, আমরা জানি যে কিছুদিন আগে একটা নিউজ আমরা দেখেছিলাম, বিডি ফাইন্যান্স কোম্পানি মানে আপনার একটা আমেরিকান বড় জায়ান্ট কোম্পানির সাথে এদিকে প্রায় বিশাল বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকার একটা বিনিয়োগের আসতে আগ্রহী, যার কনসালটেন্সিটা বিডি ফাইন্যান্স করে থাকবে। তার মানে এখানে কিন্তু আমরা অনেক ধরনের কিছু দেখছি, লোকাল অনেক কোম্পানি ফরেন এক্সপোজার বাড়াচ্ছে, আবার অনেক ধরনের বাইরে থেকে এক্সপোজারও আমাদের দেশের দিকে আসছে, যেহেতু আমাদের বাজারটা আসলে ইমার্জিং এবং এই এশিয়ার মধ্যে রিসেন্ট টাইমে সবচেয়ে ভালো করেছে। তো আমি সব দিক থেকে বলতে পারি যে তারা যেটা করতে চাচ্ছে এবং বাজারে এখন কি যে বাস্তব চিত্র, দুটার যদি একটা কোঅর্ডিনেশন হয় আর যদি গভর্নেন্সটার দিকে একটু নজর দেওয়া যায়, আমাদের পুঁজিবাজার অন্য এক অনন্য মাত্রায় চলে যাবে। এবং তারা এসে যখন প্রেস ব্রিফিং করবে আমরা আরো অনেক ডিটেইল জানতে পারবো। এখন আমরা সেগমেন্টেড ভাবে বিভিন্ন কিছু নিউজ আমরা পাচ্ছি, তখন হয়তো একটা টোটাল যখন একটা আমাদের প্রেস কনফারেন্স করে সব বিষয়গুলো জানাবে, তখন হয়তো আমাদের মানে সাধারণ মানুষ এটার বার্তাটা আরো সঠিকভাবে সুশৃঙ্খল ভাবে পাবে। এবং সব মিলে আমরা বলতে পারি একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে এবং এটাকে ধরে রাখতে পারলে এবং আমরা যদি সুশাসনের জায়গাটা একটু সচেতন থাকি, অবশ্যই আমাদের পুঁজিবাজার অনেক দূর যাবে। নিশ্চয়ই, কেননা আমরা দেখেছি যে পুঁজিবাজারে আসলে এসে কত মানুষ আসলে নিঃস্ব হয়েছেন, এই ধরনের কেস স্টাডিও তো কম নেই। সেই জায়গায় যদি আস্থাটা আসলে নিশ্চিত করা যায়, জবাবদিহিতার জায়গাটা যদি নিশ্চিত করা যায়, সেটি নিশ্চয়ই পুঁজিবাজারকে আরও বেশি মানুষের মধ্যে আস্থাভাজন করে তুলবে, আরও বেশি পুঁজিবাজার গতিশীল হবে, সেটি আসলে সাধারণের প্রত্যাশা। আমরা আহমেদ রশিদ লালী আপনার কাছে আরেকবার একটু আসতে চাই। আমরা সবসময় বলা হয়ে থাকে যে বড় বড় আইপিও যখন বাজারে আসে তখন অনেক নতুন বিনিয়োগকারীও আসলে
একই সঙ্গে চলে আসে। তো আমরা গ্রামীণ ফোন, রবির উদাহরণ দিয়ে যদি বলি যে যখন তারা বাজারে আসে তখন কিন্তু নতুন বিনিয়োগকারী বা আইপিও যখন ছাড়ে তখন নতুন বিনিয়োগকারী সাথে করে নিয়ে আসেন, অনেকটা এরকম আর কি, যে নতুন বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হয়। তো এই ধরনের বড় প্রতিষ্ঠান বোধহয় অনেক দিন আসলে আমরা বাজারে আসতে দেখি না, বা নতুন করে আইপিও ছাড়া যাদের মৌলভিত্তি সম্পন্ন অথবা যাদের ফিনান্সিয়ালি, যারা আর্থিক ভিত্তি যাদের অনেক বেশি শক্তিশালী, এই ধরনের আইপিও কি বাজারে আসলে শেষ কবে এসছে, এবং সম্প্রতিকালে আসলে আমরা সেটি কি আসলে দুর্যোগের কারণে আসছে না কি আপনার মনে হয়? ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে যে আইপিও বিএসইসির কাছে যে সকল আইপিও লাইনে ছিল সেখান থেকে কিন্তু যেগুলা উইক আইপিও সেগুলো ওনারা রিজেক্ট করে দিয়েছেন, আর যেগুলা বাজারে আসার উপযুক্ত সেগুলো ওনারা বাজারে ইতিমধ্যে দিয়েছেন। বিএসইসির কাছে এখন খুব বেশি একটা আইপিও কিন্তু পেন্ডিং নাই। এক, দুই নাম্বার হলো, আপনারা ইতিমধ্যে জানেন যে একটা এসএমই বোর্ড করা হয়েছে। সেখানে কিন্তু এই যারা স্মল এন্ড মিডিয়াম কোম্পানি, ওনারা কিন্তু এসএমই বোর্ডে ইতিমধ্যে একটা লিস্টেড হয়ে গেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। আরো 2-3টা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এগুলো হয়তো হয়ে যাবে। সো কাজেই এইটা একটা বিশাল উদ্যোগ যে 5 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত স্মল এবং মিডিয়াম যারা কোম্পানি, ওনারা কিন্তু এইটার সুযোগ নিতে পারেন। ব্যাংকের কাছে যাওয়ার দরকার নাই, পুঁজিবাজার থেকে টাকা ওনারা নিতে পারেন। এবং কিছু আইন কানুন ওনাদের জন্য লিস্টিং এ আইন কানুন কিছু রিল্যাক্সও করা হয়েছে। সো কাজেই দিস ইজ এ ভেরি গুড থিং। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা করা হয়েছে, খুব বেশি আলোচনায় আসে নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ওটিসি মার্কেট। ওটিসি মার্কেটে এখন ওটার নাম দেওয়া হয়েছে অল্টারনেটিভ মার্কেট। অল্টারনেটিভ মার্কেটে কিন্তু 5 কোটি টাকা পর্যন্ত যে কোনো কোম্পানি, লিস্টিং এর প্রয়োজন নাই, যে কোনো কোম্পানি ওখানে শেয়ার কেনা বেচা করতে পারেন তাদের কোম্পানি। তো এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোদিন মানুষ চিন্তাই করে নাই, এখন কিন্তু সেগুলো প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আশা করছি যে বাংলাদেশের পুঁজিবাজার অনেক এক্সপ্যান্ড করবে, অনেক ডেপথ বাড়বে। সামনের দিনগুলোতে আমরা বন্ডের ইয়েগুলো দেখবো। তো কাজেই এই সকল বিষয় যদি আপনি দেখেন, ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট কোম্পানিও হয়ে গেছে। তো কাজ এখনো শুরু হয় নাই, বাট রেজিস্টার হয়ে গেছে এবং ওনারা অলরেডি সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলার প্রক্রিয়ায় আছেন। অনেক ধন্যবাদ আহমেদ রশিদ আলী। আমরা আরো আলোচনা করতে চাই। আমরা আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে পর্যায়ে। দর্শক, ভ্যালি বিচ সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে। আজকে আমরা আলোচনা করছি সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আহমেদ রশিদ আলী রয়েছেন, সাবেক সভাপতি ডিবিএ, এবং আমাদের সঙ্গে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আলামিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দুজনকে আরও একবার শুভেচ্ছা, স্বাগত জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনার শেষ ভাগে রয়েছি। শেষ ভাগে আর কিছু বিষয় নিয়ে কথা বলবো। আহমেদ রশিদ আলী, আপনি যে বিষয়টি নিয়ে আসলে বিরতির আগে বলছিলেন, কিছুটা হয়তো অসম্পূর্ণ থেকে যেতে পারে। এই নতুন কোম্পানির বাজারে আসার বিষয়টি নিয়ে যদি আরেকটু ছোট করে বলেন, যে আরও বেশি আসলে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা জাগায় এবং আরও কিছু বিনিয়োগকারী আকর্ষণ করবার ক্ষেত্রে পুঁজিবাজারে নতুন আইপিওর একটি বড় ভূমিকা রয়েছে কিনা, এবং সেটি সম্ভাবনা এবং সেটি আশা প্রয়োজন মনে করছেন কিনা, প্রয়োজনীয়তা রয়েছে কিনা? ধন্যবাদ। দেখেন, আমি যে জিনিসটা আপনি সেই প্রশ্নের একটা ভাগ আমি ব্রেকের আগে বলেছি। দ্বিতীয় ভাগ যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাজারের এই অবস্থাতে পলিসিগুলোতে, এত ভালো পলিসিগুলো এই মুহূর্তে আছে, এসএসসি চেয়ারম্যান সাহেব থেকে নিয়ে সব জায়গায়, বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে সবাই কিন্তু একটা পুঁজিবাজারে খুব পজিটিভ একটা মধ্যে আছেন। আমি ভালো শেয়ার আসতেছে না এইটাও কি এসএসসি নিয়ে আসবে? এইটাও কি সরকার করে দিবে? না, এটা সরকারের কাজ না, এটা বিএসইসিরও কাজ না। এই কাজটা হলো মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের ওনারা মার্কেটিং করবেন। আনফরচুনেটলি এই কাজটা ঢাকা দুই এক্সচেঞ্জের কেউ কিন্তু করছে না। এই মার্কেটিংটা আপনি দেখেন, এসএমই বোর্ড করা হয়েছে,
ঢাকা স্টক এক্সচেঞ্জ কি সেটার মার্কেটিং করেছে? এসএমই ফাউন্ডেশন আছে, সেখানে কমপ্লেন আমার সাথে অনেক প্রি বাজেটের সময় আমাদের সাথে অনেক কথা হয়েছে, ওনারা ব্যাংক থেকে টাকা পান না, ব্যাংকে এই সমস্যা সেই সমস্যা, এইটার মার্কেটিং আপনি এসএমই ফাউন্ডেশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, এসিসি শিবলি ভাইকে আমি বলেছি যে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন যে এটা মার্কেট করতে, এসএমই বোর্ডের সাথে ওনার করতে। এসএমই বোর্ডে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে বোর্ড ডাইরেক্টর আছে মাসুদ, প্রফেসর মাসুদ, উনি কিন্তু এসএমই বোর্ড ফাউন্ডেশনেরও চেয়ারম্যান। তো আপনারা এই জিনিসটাকে যদি প্রপারলি স্টক এক্সচেঞ্জ গুলো যদি কাজে লাগাতে না পারে এই পলিসি গুলা, তাহলে পরে কিভাবে আপনি আগাবেন এই মার্কেটিং এর পরে? আজকে পিএসপি গ্রুপের কাছে যাক না, চিটাগং ভিজিট করুক, আজকে স্টার পার্টিকেলে যাক, ওনারা আলাপ করুক যে কি সুবিধা অসুবিধা আছে, শুনুক, ওনাদের কি সমস্যা আছে সেটাও শুনুক। আনফরচুনেটলি ইট ইজ দ্য ওয়ার্ক অফ দ্য এক্সচেঞ্জেস, যেগুলো হচ্ছে না। তো কাজেই আমি মনে করি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি সাহেব এসছেন, এটা নতুন ডিপার্টমেন্ট করে স্টক এক্সচেঞ্জ গুলাকে এই মার্কেটিং এর কাজটা করা উচিত। এবং যত বড় বড় যেটা আপনি বললেন বাবু, যে যত বড় বড় কোম্পানি গুলো আছে সেই তাদেরকে নক করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ওই হিসাবে তাদের যে সমস্যাগুলো সমাধান করতে হবে। নিশ্চয়ই আপনি এই জিনিসগুলো সঠিক করতে পারবেন। জি, আমরা আপনার কাছে আরো একবার ফিরবো, আর একটু ছোট করে আরো একটি প্রশ্ন রয়েছে আপনার কাছে। তার আগে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন আপনার কাছ থেকে জানতে চাইবো সার্বিকভাবে আসলে পুঁজিবাজারের বিষয়ে আপনি যদি একটু, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি, বিনিয়োগকারীদের জন্য আসলে কি বার্তা দেবেন এবং বিনিয়োগকারীদের জন্য এখনকার যে সাম্প্রতিক পুঁজিবাজার, সেখানে বিনিয়োগকারীদের কৌশলগত অবস্থান কি হওয়া প্রয়োজন বা তাদের কি করণীয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা চাই যে বিনিয়োগকারীরা যাতে সচেতন হয়ে বিনিয়োগটা করেন, কারণ বাজার যখনই আমরা ভালো দেখি তখন সবাই বাজারে চলে আসার পর দেখা যায় অনেকে কাউকে দেখে কেনে, কিন্তু আপনি যখনই একটা স্টকে ইনভেস্ট করতে যাচ্ছেন আপনি একটা মেন্টালিটি রাখতে হবে ওই ফান্ডটা যাতে আপনার এই মুহূর্তে প্রয়োজন না পারে। কারণ ধরেন আপনি এই শেয়ার কিনলেন, দাম হঠাৎ করে মার্কেট যেহেতু একটা রেগুলার প্রসেস, আপ ডাউন হয়, কারেকশন হলো, তখন আপনি নতুন হিসাবে কিন্তু প্যানিক হয়ে যাবেন। কিন্তু আপনার ওই ফান্ডটা যদি না লাগে কিছুদিন পর কিন্তু জি, তো অবশ্যই সেই শেয়ারটার দাম বাড়বে। তাহলে আপনি যদি আমার মনে হয় আপনার কাছে আমরা আরেকটু পরে শুনি, আপনার ওখানে ইন্টারনেট সংযোগটি একটু ধীর গতি হয়, সম্ভবত সংযোগটি কেটে যাচ্ছে। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আহমেদ রশিদ লালী, আপনার কাছ থেকে একটু যদি শুনে নেই যে বিদেশি বিনিয়োগকারীদের বিষয়টা নিয়ে যদি একটু বলেন, যে আমরা আমাদের পুঁজিবাজার আসলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ কতখানি করতে পারছি, বা বিদেশি বিনিয়োগকারীদের এখনকার অবস্থানটা আসলে কি, তাদের আস্থাই বা কতখানি অর্জন করতে পেরেছি আমরা? দেখেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কিন্তু অনেক বেড়েছে এবং আমি বলি যে এই চেয়ারম্যান সাহেব আসার পরে কিন্তু অনেক আস্থার ইমপ্রুভমেন্ট হয়েছে। কারণ শিবলি ভাই যেরকম কাজ করেছেন এবং যেরকম সমন্বয় করেছেন প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সাথে, তাতে তারা হ্যাপি এবং আমি যা দেখছি তাতে কিন্তু অনেক ইনকোয়ারিও কিন্তু আসতেছে, বিদেশি ইনভেস্টরদের কাছ থেকে অনেক ইনকোয়ারি কিন্তু পাওয়া যাচ্ছে। আমার কাছে মনে হয় যে আমরা এই রোড শো গুলো হয়ে গেলে পরে একটা ভালো দিক পাবো। এখন বিষয়টা হচ্ছে যে ওনারা জেনারেলি যে সকল সেক্টরে বিনিয়োগ করেন, ওই সকল সেক্টরের যারা কর্তা ব্যক্তিরা আছেন, ওনাদের সাথে ওনাদের এই রোড শোতে একটা আলাদা মিটিং করে দিলে পরে আরো ভালো হতো। লাইক ফর এক্সাম্পল, ওনারা পাওয়ার সেক্টরে ইন্টারেস্ট শো করেন, ওনারা ফুয়েল সেক্টরে ইন্টারেস্ট শো করেন, ওনারা এনার্জি সেক্টর, এই সকল সেক্টরের কর্তা ব্যক্তিদের যদি এই শোতে, এই রোড শোতে যদি নিয়ে যাওয়া যেত, তাহলে পরে 1-to-1 মিটিং করানো যেত, সেটা অনেক ভালো রেজাল্ট হয়তো আমরা দেখতে পেতাম। জি, নিশ্চয়ই। জনাব আহমেদ রশিদ লালী, আমরা আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনবো, তার আগে এখন সম্ভবত ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হওয়ার কারণে আমরা আলামিন, সহযোগী অধ্যাপক আলামিন স্যারের কথা শুনতে পারি। আলামিন স্যার, আপনি একটু বলবেন যে বিনিয়োগকারীদের জন্য আপনি আসলে বার্তার কথা বলছিলেন, যে তাদের জন্য কৌশলগত অবস্থানটা এই সময় কি হওয়া প্রয়োজন, ছোট করে যদি বলেন। হ্যাঁ, আসলে আমি আবার যেটা বলছিলাম আবার বলছি যে বিনিয়োগকারীরা যাতে সচেতন হয়ে বিনিয়োগটা করে থাকেন এবং তারা যাতে এই মুহূর্তে কোনো মার্জিন ঋণের দিকে না যায়। কারণ মার্কেট যখন ওভারহিটেড থাকে তখন মার্জিন লোনটা নিলে
যদি নর্মাল নিয়মে যখন কারেকশন আসে তখন কিন্তু তাদের উপর একটা বাড়তি প্রেসার পড়ে। সো ইকুইটি নিজের টাকা দিয়ে যদি বিজনেস করে এবং সচেতন ভাবে ওই টাকাটার এই মুহূর্তে প্রয়োজন নাই সেই টাকাটা তারা বিনিয়োগ করবে এবং দেখে জেনে বুঝে, এবং চারদিকে আমরা পত্রিকা পড়েও অনেক কিছু জানতে পারি, অনেক কিছু জেনে বুঝে যাতে আমরা কোনো রিউমারে বিলিভ না করে আসলে ফ্যাক্টটা জেনে যাতে আমরা বাজারে বিনিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের ফান্ড একদিকে প্রোটেক্টেড থাকবে এবং মার্কেট যেহেতু আমরা আপট্রেন্ডে যাচ্ছে সেখান থেকে আমরা ভালো একটা রিটার্ন পাবো। সেই জন্য আমরা কোনো গুজবে কান না দিয়ে আমরা নিজস্ব কিছু ফাইন্যান্সিয়াল লিটারেসি যেগুলো আছে, বেসিক যে ইস্যুস গুলো, আর্নিংস পার শেয়ার, তাদের বোর্ডে কারা আছে, তাদের প্রসপেক্টটা কি, বা এই সেক্টরের উপর গভর্নমেন্টের কোনো স্পেশাল নজরদারি আছে কিনা, বা গভর্নমেন্ট এখানে কোনো ইনসেন্টিভ দিচ্ছে কিনা, যেটা একটা লং টার্ম ইম্প্যাক্ট হয়তো পরবর্তীতে পড়তে পারে। মানে মার্কেটে কিন্তু একটা দীর্ঘমেয়াদী মানসিকতা নিয়ে আসতে হবে, যে খুব শর্ট ট্রেডিং এর জন্য আসলাম, ট্রেডিং করে চলে গেলাম, বিষয়টা এরকম না। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি বিনিয়োগ করা যায়, আমরা মনে করি বাজার যেদিকে যাচ্ছে অবশ্যই বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারাবেন না, যদি এই বিষয়গুলো বিবেচনায় রাখে, আর রেগুলেটর যদি সেই ক্ষেত্রে সুশাসনটা নিশ্চিত করতে পারে। এই দুটা বিষয়ের সমন্বয় হলেই কিন্তু একটা সুন্দর পুঁজিবাজার আমরা দেখব। নিশ্চয়ই, আসলে এটি হচ্ছে সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ। আমি জনাব আহমেদ রশিদ আলী, আমি আপনাদের সঙ্গে আমি হয়তো আপনাদের কাছ থেকে এটি জানতেও চাইবো যে সমন্বয় যে একটি বড় বিষয় এবং নেতৃত্ব যে একটি বড় বিষয়, সেটি বোধহয় আমাদের শিবলি স্যারের কথা আপনারা বারবার বলছেন যে আসলে বিএসইসির যে যোগ্য নেতৃত্ব, অর্থাৎ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নেতৃত্ব এবং সমন্বয় বোধহয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আসলে আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রেই বোধহয় হওয়া প্রয়োজন। আপনি একমত হবেন কিনা জনাব আহমেদ রশিদ আলী, এ বিষয়ে যদি কিছু বলেন। অবশ্যই বিগত দিনে আমরা দেখেছি তিতাস গ্যাস নিয়ে যেটা হয়েছে, এবং ফরেনাররা শেয়ার বিক্রি করে দিয়ে ওনারা বের হয়ে গেছেন। সো কাজেই এইরকম সমন্বয়হীনতা যদি থাকে তাহলে কিন্তু বিদেশিরা কিন্তু খুব ভয় পান। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। আর এই মুহূর্তে বিনিয়োগকারীদের যেটা করা প্রয়োজন সেটা হলো যে ডিসেমিনেশন অফ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যত বেশি ইনফরমেশন লিস্টেড কোম্পানিরা দিতে পারবেন, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, আদার ইনফরমেশন, সেগুলো কিন্তু থাকলে বিনিয়োগকারীরা ভেরি ইনফর্ম থাকে এবং ওনাদের ভেরি ইনফর্ম ইনভেস্টমেন্ট থাকে, সেটা একটা সুস্থ ইনভেস্টমেন্ট থাকে। দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে বিনিয়োগকারীদেরকে এই মুহূর্তে রিউমার্স ভিত্তিকে ইনভেস্টমেন্টে না দেওয়া, এবং বিনিয়োগকারীদেরকে একটু হোমওয়ার্ক করা দরকার যে কোনটা হলে পরে ভালো হয়, সেই জিনিসটা কিন্তু ওনারা খেয়াল করতে হবে। লাইক ফর এক্সাম্পল, কোন কোম্পানির 5 বছরের ডিভিডেন্ড পে আউটস কি, এই কোম্পানির সামনে বিএমআরই আছে কিনা, সামনে ওনারা প্রোডাকশন বাড়াচ্ছেন কিনা, যদি এই সকল খবর ওনারা পান বিনিয়োগকারীরা, এটা একমাত্র পাওয়া যেতে পারে ডিসেমিনেশন অফ ইনফরমেশন যদি লিস্টেড কোম্পানিগুলো সঠিকভাবে দেন, তাহলে পরে এটা সম্ভব। এই জিনিসগুলোকে দেখে বিনিয়োগকারীরা তাদের একটু হোমওয়ার্ক করে বিনিয়োগ করলে পরে ওনারা আশা করা যায় যে ঠগার চিন্তা মানে এটা চান্সেস আর লেস। জি, জনাব আহমেদ রশিদ আলী, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং জনাব আলামিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রাণবন্ত আলোচনায় সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। আমরা আশা করব যে পুঁজিবাজার আসলে গতিশীল হবে, এই যে বিদ্যমান অবস্থা সেটি আসলে বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করবে, এবং গতিশীল নেতৃত্বের মধ্য দিয়ে পুঁজিবাজার সেই জায়গাটাই আসলে মানুষের আস্থার জায়গাটাই পৌঁছাবে, গণমানুষের কাছে পৌঁছাবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদ সংলাপ শেষ করছি। আগামীকাল দেখা হবে, আগামী দিন আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।